নমস্কার, খবর শুনছেন আপডেট বাংলা চ্যানেল থেকে। আজ শনিবার 5 তারিখ জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। রাস্তার মাঝে সপাটে চড়, মহিলাকে মার, তৃণমূল নেতার কীর্তি দেখলে চোখ কপালে উঠে যাবে। তৃণমূলে গৃহযুদ্ধ, বিক্ষোভের পর আরো বড় ধাক্কা খেলেন সিদ্দিকুল্লাহ, চ্যালেঞ্জের মুখে মমতার মন্ত্রী। ক্লাস চলাকালীনই তুলে নিয়ে যেত মনোজিৎ, চুপ করে থাকতেন প্রফেসররাও, কলেজের আতঙ্কের দিন যাপন। কে রাজন না চিনি না, সবার কথার উত্তর দিতে হবে, তৃণমূলের বহিষ্কৃত নেত্রীর বক্তব্যে প্রতিক্রিয়া মেয়রের। দলের পতাকা ফেলে শ্রমিকের শূন্য সিপিএম এ যোগ দেওয়ার আহ্বান সৃজনের। সন্ন্যাসী বেশে এসেছিলেন রাবণ, মমতাও সেইভাবেই হিন্দুদের সতর্ক করে বিস্ফোরক সুকান্ত মজুমদার। 2011-র আগে যারা রাজনৈতিক পরিচয় ছিল না তাদের কথার উত্তর দেব না, কাকে নিশানা শুভেন্দুর। নন্দীগ্রামে পদ্ম জয় জয়কার, 26-এর ভোটে আগে সমবায় দখলের সাফল্য বিজেপির। কালীগঞ্জে বোমা বিস্ফোরণে নাবালিকা মৃত্যুতে গ্রেপ্তার আরও এক অভিযুক্ত, ধৃত বেড়ে 10। এবার আসছে বিস্তারিত খবরে। কসবাকাণ্ডের পর আরও একটা ছবি অস্বস্তি বাড়ালো তৃণমূলের। রাস্তার মাঝে মহিলাদের হাতে হাত তুলছেন তৃণমূল নেতা। তৃণমূল পঞ্চায়েতের সদস্যের বিরুদ্ধে উঠল ভয়ঙ্কর অভিযোগ। গ্রামের মহিলাদের অকথ্য ভাষায় গালিগালাজ এবং মারধরের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। শুধু মৌখিক কোনো অভিযোগ নয়, মারধরের সেই ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। আলিপুরদুয়ারের ফালাকাটার কুঞ্জননগরের তৃণমূল পঞ্চায়েত সদস্য অসিত কর এবং অর্জুন দাসের বিরুদ্ধে উঠেছে অভিযোগ। ভিডিওটি সোশ্যাল মাধ্যমে পোস্ট করেছেন ফালাকাটার বিধায়ক দীপক বর্মন এবং পরে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও পোস্ট করেন ওই ভিডিও। এই ঘটনার পর থেকে বিজেপি নেতৃত্ব ফালাকাটা থানার বিক্ষোভ দেখিয়েছে, কিন্তু পঞ্চায়েত সদস্যের এমন আচরণের কারণ কি? জানা যাচ্ছে এলাকায় একটি প্রকল্পের কাজ চলছিল, তাতে আপত্তি জানান স্থানীয় বাসিন্দারা। পরে প্রকল্পের কাজ শুরু হলে বাধা দিতে যান গ্রামের বেশ কয়েকজন মহিলা। তখন তাদের অকথ্য ভাষায় গালিগালাজ দেওয়া হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, গায়ে হাতও তোলা হয়েছে বলে অভিযোগ। ইতিমধ্যেই ফালাকাটা থানায় এফআইআর দায়ের হয়েছে অসিত কর, অর্জুন দাসের বিরুদ্ধে। ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মন বলেন, এটা ন্যাক্কারজনক ঘটনা। শনিবার এই এলাকায় প্রতিবাদ সভা হবে বলেও জানিয়েছিলেন তিনি। ঘটনার তীব্র নিন্দা করেছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। রাজ্যের মহিলাদের সুরক্ষা নিয়ে আরও একবার প্রশ্ন তুলে দিয়েছেন শুভেন্দুও। এলাকার তৃণমূল ব্লক সভাপতির দাবি, বারবার বাধা দেওয়া হচ্ছিল প্রকল্পের কাজে, তবে ঘটনার পর যে এফআইআর করা হয়েছে সেই কথাও জানিয়েছেন তিনি। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি এই ঘটনার বিষয়ে কিছু শুনিনি, তবে উত্তরপ্রদেশে কি ঘটেছে সেটা বিজেপি নেতাদের পোস্ট করা উচিত। শুরুটা হয়েছিল 21শে জুলাইয়ের কর্মসূচিকে কেন্দ্র করে, যেখানে নিজের বিধানসভা যাওয়ার সময় একাধিক জায়গায় তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়তে হয় মন্তেশ্বরের বিধায়ক তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে। এমনকি তাকে মারতে পর্যন্ত উদ্যত হয়েছে দলের একাংশ বলে অভিযোগ তুলেছিলেন তিনি। ইতিমধ্যেই গোটা বিষয়কে শাসক দলের কটাক্ষ করতে শুরু করেছে বিরোধীরা। তাদের দাবি, তৃণমূলকে শেষ করার জন্য অন্য কারোর প্রয়োজন নেই, তৃণমূলকে শেষ করার জন্য তৃণমূলই যথেষ্ট। দলের মধ্যে যেভাবে দ্বন্দ্ব তৈরি হয়েছে, যেভাবে মন্ত্রীকেই মানছেন না দলের কর্মীরা, তাতে বোঝা যাচ্ছে তৃণমূলের শেষের সময় চলে এসেছে। সাধারণ মানুষ তৃণমূলের বিরুদ্ধে রায় দেওয়ার জন্য তৈরি, আর আগামী দিনে তৃণমূলকে সরানোর জন্য দলের বিরুদ্ধে তৃণমূলের অনেক কর্মী সমর্থকরা বিজেপিকে ভোট দেবেন বলেই দাবি করছে গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ মহল। পর্যবেক্ষকদের মতে সবকিছু ঠিক হয়ে যাবে বলেই মনে করা হয়েছিল, কেননা মন্ত্রী যখন হুমকি দিচ্ছেন তখন কেউ আর সেই মন্ত্রীর বিরুদ্ধে কোনো কথা বলবেন না, এমন একটা ধারণা সকলের মধ্যে গ্রাস করেছিল। কিন্তু দলটার নাম তৃণমূল কংগ্রেস, যেখানে ন্যূনতম শৃঙ্খলা বলতে কিছুই নেই বলে দাবি করেছেন বিরোধীরা। তবে মন্ত্রীর কাজে যে তারা মোটেই সন্তুষ্ট নয়, সেই ব্যাপারে পাল্টা মুখ খুলে মন্ত্রীর বিরুদ্ধে আবারও সোচ্চার হয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি যে কথা বললেন, তাতে এই মন্তেশ্বর নিয়ে তৃণমূলের গৃহযুদ্ধ যে বাড়ল, ঠিক তেমনই সিদ্দিকুল্লাহ চৌধুরীর দলের নেতৃত্বদের প্রশ্নের মুখে পড়ে রীতিমতো চ্যালেঞ্জের মুখে পড়ে গেলেন বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আইন কলেজের ভিতরে গণধর্ষণের অভিযোগ, ভয়ঙ্কর এই অভিযোগে তোলপাড় রাজ্য। অভিযুক্ত কারা? সেই কলেজের প্রাক্তন ছাত্র এবং কলেজের বর্তমান আইনের পড়ুয়ারা। মারাত্মক এই অভিযোগ ওঠার পর চারিদিকে প্রতিবাদের ঝড়। কেঁচো ঘুরতে কেউটে বেরিয়ে আসছে। মনোজিতের প্রভাবশালী যোগ, বেপরোয়া হাবভাব, একের পর এক অপরাধের অভিযোগ। মনোজিতের বিরুদ্ধে অতীতে একাধিক অপরাধমূলক কাজকর্ম নিয়ে একে একে মুখ খুলছেন কলেজের ছাত্রছাত্রী থেকে নিরাপত্তা রক্ষী, শিক্ষক শিক্ষিকা অনেকেই। মনোজিতের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলছেন।
নির্যাতিতার সহপাঠী এবং কসবার আইন কলেজের প্রথম বর্ষের আরেক ছাত্রীও। আইন নিয়ে পড়াশোনা করবেন এই স্বপ্ন নিয়ে 2024-এ কলেজে ভর্তি হয়েছিলেন সাউথ ক্যালকাটার ল কলেজে। কিন্তু ঢোকার কয়েকদিনের মধ্যেই মনোজিতের জন্যই কলেজের ভিতরের পরিবেশ তার জন্য অসহ্য হয়ে ওঠে বলে অভিযোগ। তার দাবি, মনোজিৎ বলেছিলেন যে তোমার মধ্যে অনেক ট্যালেন্ট আছে, তুমি ইউনিয়ন জয়েন করতে পারো। আমি বলেছিলাম না, আমার এইসব বিষয়ে কোনো ইচ্ছে নেই, আমি পড়াশোনা করতে এসেছি, পড়াশোনা করব, বাড়ি চলে যাব। তো উনি বললেন, ও ঠিক আছে, দেখে নেব। কোনো কিছুতেই আমি ভাগ নিতাম না, আমি যেতামও না। এক প্রকার ক্লাস করতে হয়, ক্লাস হতো তাই যেতাম অ্যাটেন্ডেন্সের জন্য, ব্যাস বাড়ি চলে আসতাম। 2023 সালে এরকমই একটি কলেজ পিকনিকে গিয়ে মনোজিৎ মিশ্রর হাতে যৌন নির্যাতনের শিকার হতে হয়েছে বলে অভিযোগ করেছেন কলেজেরই আর এক ছাত্রী। আর একবার কলেজের আরেক ছাত্রীর অভিযোগ, কাউকে কোনো তোয়াক্কা করতেন না মনোজিৎ মিশ্র। ক্লাস চলাকালীন অধ্যাপকদের সামনে থেকে যে কোনো কাউকে উঠিয়ে নিয়ে যেতেন। ছাত্রীর কথায়, ক্লাস চলাকালীন উনি আসতেন, ওর চেলা চামুন্ডারা কিছু লোকজন ছিলেন, তারাও আসতেন, এসে এরকম শুধু হাতের ইশারা করতেন। টিচাররা ওখানেই দাঁড়িয়ে বলতো, যাও তুমি চলে যাও, তোমাকে ডাকছে তুমি চলে যাও, ব্যাস। কেউ কোনো কথা বলতো না, কেউ কিছুই বলতো না। কঠোর থেকে কঠোর টিচারও কিছু বলতো না, এসে শুধু হাতের ইশারা করতেন, তাতেই মানুষজন চলে যেত। আজকে যে আমরা মনোজিৎ এদেরকে বলছি, এদেরকে দোষ দিয়ে লাভ নেই। আমাদের কলেজ কর্তৃপক্ষ সবকিছুই ওদের হাতে ছেড়ে দিয়েছেন। কি আর বলবো, উনি হর্তাকর্তা বিধাতা বলতে যাকে বোঝায়, মানে আপনি স্টুডেন্ট, আপনাকে ঢুকেই বলে দেওয়া হবে, ভাই তুই রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়বি সেখানেই আমার দর্শন পাবি। যেখানে জীবন গড়ার পাঠ দেওয়া হয় সেখানেই জীবন নিয়ে কার্যত আতঙ্কে থাকতে হচ্ছে বলে অভিযোগ করেছেন এই ছাত্রী। কে রাজন্যা? চিনিই না, সবার কথার সব উত্তর দিতে হবে। এদিন রাজন্যা ইস্যুতে এইভাবেই উত্তর দিলেন ফিরহাদ হাকিম। মনোজিৎ কাণ্ডে এমনিতেই বিতর্কের শাসক দল, সেই দলের মধ্যে অস্বস্তি বাড়িয়ে মুখ খুলেছেন রাজন্যা হালদার। তার বিকৃত ছবি নাকি ছড়িয়ে দেওয়া হচ্ছিল তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের মোবাইলে। এছাড়াও ওয়েটল্যান্ডগুলিতে বেআইনি নির্মাণ না হয় সেটা খুঁটিয়ে দেখা হবে। ওয়েটল্যান্ড যাতে খেলার মাঠ বা অন্য বায়ো ট্রিটমেন্ট করে ওয়েটল্যান্ডে চাষবাস করা যায়। এখন যা আছে সেটা ওয়েটল্যান্ড ইজ ট্রেজারি অফ ক্যালকাটা। মুখ্যমন্ত্রী প্রকৃতিকে ভালোবাসে, তার জন্য যদি টাকা লাগে আমরা সুন্দর করে করব, যাতে ওয়েটল্যান্ড একটা ট্যুরিজমের জায়গা হয়ে ওঠে। মাছ চাষ, বোটিং করার ওয়েটল্যান্ডের অ্যাক্ট অনুযায়ী সৌন্দর্যায়ন করা হবে, কলকাতা পুরো রক্ষণাবেক্ষণ করা হবে। আমাদের ফলটা থেকে টালা অবধি জল সরবরাহকে ডিস্টার্ব করতে পারি না। আমরা তাদেরকে বলেছি তাদের বিকল্প কিছু ভাবতে, তাদের সঙ্গে কথা বলতে বলা হয়েছে। নতুন করে প্ল্যানিং করে পুজোর পরে হবে। এটা নিয়ে আমি পলিটিলাইজ করতে চাই না। এটা একটা আরম্ভিক বৈঠক ছিল। RBNL একটা ডিটেলস চেয়েছিল আর একটা প্রাথমিক রিপোর্ট দিয়েছে। তার আগে প্ল্যান দিকটা কি হবে আমরা জয়েন্ট ইন্সপেকশন করব। রাস্তার জল যদি তাদের মেট্রোর ভিতরে ঢুকে যায় তাহলে টানেলকে অবিলম্বে সংস্কার করতে হবে। সিদ্দিকুল্লাহকে নিয়ে তিনি বললেন যে পুলিশ এটা অ্যাকশন নিয়েছে, বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে। দলের মধ্যে থেকে কয়েকজন লোক এই ধরনের ব্যবহার করতে পারবে না। দল করা মানে গুন্ডামি নয়, দল করার মানে মানুষকে সঙ্গে নিয়ে চলতে হবে। তৃণমূল কংগ্রেস এটা সহ্য করবে না, দলের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উৎখাত করতেই হবে তৃণমূলকে, সেই কারণেই বাম কংগ্রেসকে পতাকা ফেলে একযোগে আন্দোলনে আসতে হবে। দুদিন আগেই ডাক গিয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকি শ্রমিক সভাপতিত্ব গ্রহণের মঞ্চেও ফের একবার হিন্দুদের এককাট্টা হওয়ার ডাক দেন। একেবারে হিসাব কষে বুঝিয়ে দিয়েছিলেন কিভাবে সামান্য অঙ্কের হেরফেরেই মাত করা যেতে পারে তৃণমূলকে। শ্রমিকের এই বার্তা নিয়েই এখন জোর চর্চা বঙ্গ রাজনীতির আঙিনায়। যেখানে কট্টর হিন্দুদের লাইনে হাঁটছেন শুভেন্দু, সেখানে শ্রমিক কি তবে মধ্যপন্থায়, নাকি নিজের চালে অনেকটাই অস্বস্তি বাড়িয়ে দিলেন বামপন্থীদের? ঘুরপথে কি বাম ভোট লিবারেল ভোটে থাবা বসাতে চলেছে বিজেপি? সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য যদিও খোঁচা দিতে ছাড়ছেন না, বলছেন শ্রমিকবাবু যা বলেছেন তাতে তো মনে হচ্ছে উনি বিজেপি কর্মীদের চিন্তা অনেকটাই বাড়িয়ে দিয়েছেন। উনি বলছেন একই সঙ্গে মহরমে তাজিয়া আর পুজোর মিছিল বের হবে, এমন বাংলা ওনারা দেখতে চান। এমনটাই তো জ্যোতিবাবু বুদ্ধবাবুর সময় হতো। সৃজনের দাবি শ্রমিক ভট্টাচার্যরা আসলে ঘুরপথে বামফ্রন্ট সরকারকে ফেরানোর আবেদন করছেন। তিনি বলছেন বিজেপির রাজ্য সভাপতি আসলে বামফ্রন্ট সরকার ফেরানোর আবেদন করছেন। এটা দেখে আমাদের খুব ভালো লাগছে। এই সময় মানুষ মনে করছেন তৃণমূলকে তাড়াতে চাই, তারা এতদিনে বুঝে গিয়েছেন বিজেপিকে দিয়ে আর হবে না, ওরা শুধু জিতবো করে আর কিছু করে না। এরপরেই বিজেপির উদ্দেশ্যে তার বার্তা, শ্রমিকবাবু সহ বিজেপির সমস্ত নেতা কর্মী সমর্থকদের বলছি দলের পতাকা সরিয়ে রাখুন। 26-এ তৃণমূলকে হারাতে যেভাবে সাহায্য করতে হয় সেটাই করুন। তথ্য বলছে বাম ভোটে বারে বারে ঝুঁকছে পদ্মের দিকে। 26-এর ভোটে সেই রক্তক্ষরণ ঠেকাই এখন বামেদের কাছে যে অন্যতম প্রধান চ্যালেঞ্জ তা বলার অপেক্ষা রাখে না।
দীঘায় জগন্নাথ মন্দির বানিয়ে হিন্দু ভোট পেতে চান মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এমনটাই দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বুধবার বালুরঘাটে রাজ্যের শাসক দলের দুর্নীতির বিরুদ্ধে বিজেপির প্রতিবাদ সভা থেকে একথা বলেন তিনি। বিজেপির প্রতিবাদ সভা থেকে মুর্শিদাবাদ হিংসায় খুন হওয়া বাবা ছেলের কথা টেনে আনেন গেরুয়া ব্রিগেডের রাজ্য সভাপতি। বলেন, যদি ভাবেন মুর্শিদাবাদ অনেক দূরে তাহলে ভুল করছেন। একটা শক্তি ভেবে পৃথিবীতে তারা ছাড়া আর কারোর বেঁচে থাকার অধিকার নেই, তারা অপেক্ষা করছে। বিজেপি সাংসদ বলেন, আপনি হয়তো আপনার ছেলে মেয়েকে পড়াশোনা শিখিয়ে ইঞ্জিনিয়ার ডাক্তার বানাচ্ছেন, এদিকে একটা শক্তি অপেক্ষা করে আছে, ওই ডাক্তার একটা বড় বাড়ি বানাবে আর আমি তাকে খুন করে সেটা দখল করব, আমি সেখানে গিয়ে জেহাদ করব। এরপরেই রামায়ণে রাবণের প্রসঙ্গ টেনে আনেন সুকান্ত। বলেন, রাবণ যেমন সন্ন্যাসী রূপ ধরে এসে সীতাকে হরণ করেছিল, সেইভাবেই জগন্নাথ মন্দির বানিয়ে হিন্দুদের ভোট নিয়ে এরপর হিন্দুদেরই নিধনের পরিকল্পনা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোনার হরিণ রূপী মরিচ হিসাবে ব্যবহার করছেন লক্ষ্মী ভাণ্ডারকে। এটাই রাজ্যের ভবিষ্যৎ হতে চলেছে। গতকাল বিজেপির প্রতিবাদ সভা থেকে এই হেন মন্তব্যের পর এদিন সল্টলেকে রাজ্য বিজেপির সদর দপ্তরে দলের সাংগঠনিক বৈঠকে যোগ দিতে এসেও বেশ কিছু বিষয়ে মুখ খোলেন সুকান্ত। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের সরকারি কর্মীদের ডিএ ইস্যুতে যেমন বলেন, মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবের মধ্যে কে জেলে যাবেন সেটা ওনারা ঠিক করে নিন। আদালত অবমাননার কারণে একজনের জেল যাওয়া উচিত। উনি বুঝে গিয়েছেন কয়েক হাজার শিক্ষককে বেতন দেওয়ার কোনো ভাতা করে দেওয়া হলে ভোটের সুবিধা হবে, সেই লক্ষ্যে উনি এসব করছেন। জম্মু কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার ঘটনার জন্য বুধবার কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ এবং আইবি চিফ তপন ডেকার পদত্যাগ চেয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে তার এই দাবির পাল্টা দিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রসঙ্গ টেনেছেন মুর্শিদাবাদ কালীগঞ্জের ঘটনার। প্রতি বছর নিজের সংসদ তহবিলের কাজের খতিয়ান তুলে ধরতে নিঃশব্দ বিপ্লব নামে একটি সভার আয়োজন করে থাকেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তেমনই একটি কর্মসূচি থেকে ডায়মন্ড হারবারের সাংসদ কার্যত ভবিষ্যৎবাণী করে বলেছেন, আসন্ন ভোটে 50-এর নিচে আটকে যাবে বিজেপি। পাশাপাশি নাম না করে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে তিনি বলেন, একজন দাদা থেকে কাকা, কাকা থেকে জেঠু, জেঠু থেকে দাদু হয়ে যাবে, কিন্তু তৃণমূলকে মানুষের হৃদয় থেকে আগামী 50 বছর সরাতে পারবে না। এর পাল্টা শুভেন্দুর আক্রমণ, 2011 সালের আগে যার রাজনৈতিক পরিচয় ছিল না, যে সিপিএম এর বিরুদ্ধে লড়েনি, তার কোনো কথার উত্তর তিনি দেবেন না। বিজেপি বিধায়কের সংযোজন, নন্দীগ্রাম না থাকলে ওর পিসি এতদিনে দিদিমা হতো, জীবনে মুখ্যমন্ত্রী হতো না ও। যার আলোকে আলোকিত, তার কোনো কথার উত্তর আমি দেব না, এর কথার উত্তর দেব না। একই সঙ্গে শুভেন্দুর হুঁশিয়ারি, 2026 সালে এপ্রিল মাসের পর অভিষেককে পালিয়ে বেড়াতে হবে। কোথায় যাবেন তা এখন থেকেই ঠিক করে রাখা হোক। সম্প্রতি ডায়মন্ড হারবারে অশান্তির পরিস্থিতি তৈরি হয়েছিল। তৃণমূলের অভিযোগ, পুরো ঘটনার নেপথ্যে ছিল পদ্ম শিবির। সেই প্রসঙ্গও টেনেছেন অভিষেক। দাবি করেছেন, বিজেপির লাশের রাজনীতি করতে চেয়েছিল, কিন্তু মহেশতলায় মহিলারা তাড়া করতেই ওরা বাধ্য হয়েছে ল্যাজ গুটিয়ে পালাতে। শুভেন্দুর এই ইস্যুতে অভিষেকের দাবি নস্যাৎ করে বলেন, মিডিয়া জানে কি হয়েছে, সেখানে গিয়ে তারা কোন কোন জায়গা ঘুরেছেন, কি করেছেন, সবার প্রমাণ রয়েছে। তবে শুভেন্দুর অভিযোগ, কিছু মহিলাকে পাঠানো হয়েছিল গন্ডগোলের জন্য। আসন্ন 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে এক গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক জয় পেল ভারতীয় জনতা পার্টি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রামের শ্রীপুর সমবায় সমিতির নির্বাচনে বিরোধী শিবিরকে কার্যত উড়িয়ে দিয়ে 12টি আসনে সবকটিতেই জয়লাভ করেছে বিজেপির প্রার্থীরা। এই ফলাফলকে কেন্দ্র করে নন্দীগ্রামের রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল শুরু হয়েছে। এতদিন তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত এই এলাকায় সমবায় সমিতির মতো একটি গুরুত্বপূর্ণ নির্বাচনে বিজেপির একতরফা আধিপত্য স্থাপন নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ, বিশেষত যেখানে স্থানীয় তৃণমূল নেতৃত্ব নিজের পায়ের তলার মাটি শক্ত করতে বদ্ধপরিকর। সেখানে এই ফলাফল তাদের জন্য একটা বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে। নির্বাচনে 12টি আসনে বিজেপি প্রার্থীদের জয়লাভের খবর ছড়িয়ে দিতেই শ্রীপুর গ্রাম জুড়ে উৎসবের মেজাজ দেখা যায়। বিপুল সংখ্যক কর্মী সমর্থকরা রাস্তায় নেমে আসেন, বিজয় মিছিল করেন, আবির খেলা, স্লোগান এবং উল্লাসের মধ্য দিয়ে তারা এই সাফল্য উদযাপন করেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই জয় কেবল একটি সমবায় সমিতির নির্বাচনী জয় নয়, বরং এটি নন্দীগ্রামের গ্রামীণ এলাকার বিজেপির জনভিত্তি মজবুত হওয়ার ইঙ্গিত। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের স্থানীয় স্তরের নির্বাচনগুলি প্রায়শই শাসক দলের জন্য একটি লিটমাস টেস্ট হিসাবে বিবেচিত হয়। এর ফল নিঃসন্দেহে বিজেপির আত্মবিশ্বাস বাড়বে এবং তৃণমূল কংগ্রেসকে নতুন করে রণনীতি সাজাতে বাধ্য করবে। নন্দীগ্রামের এই ফল কি আগামী দিনে রাজ্যের রাজনৈতিক সমীকরণে কোনো বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে? উত্তর দেবে সময়। আপাতত পদ্ম শিবিরের আনন্দের বন্যা। কালীগঞ্জে বোমা বিস্ফোরণে নাবালিকার মৃত্যুতে গ্রেপ্তার আরও এক অভিযুক্ত। ধৃত ব্যক্তির নাম আব্দুল কাসেম শেখ। এই গ্রেপ্তারির পর ওই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 10। কালীগঞ্জ থানার পুলিশ তদন্ত চালাচ্ছে, বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে তদন্তকারীরা। ধৃতকে জেরা করে অন্য অভিযুক্তের খোঁজ পেতে চাইছেন তদন্তকারীরা।
নদিয়ার তৃণমূল বিধায়ক নাসির উদ্দিন আহমেদ মারা যাওয়ার পর থেকে ওই কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করে নির্বাচন কমিশন। 19 জুন ওই উপনির্বাচন হয়। 23 জুন উপনির্বাচনের ফল প্রকাশ হয়। সেদিন দুপুরে কালীগঞ্জে বোমাবাজি হয়। সেই বোমার আঘাতে মারা যায় এক নাবালিকা। ঘটনায় চাঞ্চল্য এবং রাজনৈতিক চাপানুত্তর ছড়ায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছিলেন। কৃষ্ণনগর জেলা পুলিশের পক্ষ থেকে শুরু হয় তদন্ত। তদন্তকারীদের দল গঠিত হয়। মৃতার পরিবারের তরফে একাধিক ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। তবে আগামীকাল শনিবার ধৃতকে আদালতে তোলা হবে বলে জানানো হয়েছে পুলিশ সূত্রে। এই গ্রেপ্তারি ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 10। এখনো 14 জন অভিযুক্ত অধরা রয়েছে। তবে ধরার জন্য বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে বলে খবর। ওই ঘটনায় সিবিআই তদন্তের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছে মৃতার পরিবার। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।